কি হলো কেসটা? আমি তো উইন্ডো আলাদা ছিল, এই উইন্ডো আলাদা চলে আসলো কেন? দাঁড়াও, প্রেশার কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ। আচ্ছা, দেখি তাহলে আমরা সলভ করা শুরু করি। ফার্স্ট কোশ্চেন পড়ো দেখি সবাই, এবং উত্তর বলার চেষ্টা করো। কোশ্চেনটা সবাই পড়ো এবং উত্তর বলার চেষ্টা করো। এটা কোথায়? অপশন বি। অপশন বি, হ্যাঁ, কিন্তু স্ক্রিনটা খুললো কোথায়? এটা মুশকিল তো। ওখানে খুললে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে তো লিখতে পারবো না। এটা খুলছে, স্ক্রিনটা খুললো কোথায়? এক মিনিট, স্ক্রিনটা খুললো অন্য জায়গায়। ইউএনএন ডেস্কটপ পিডিএফ না, মাই নোটবুক, মিডিয়ামস, জাস্টিসিটি, পিডিএফ। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আসছে, কারণ ওটা তো পিডিএফ ছিল, ওটা তো লিখতে পারবো না, ওটা তো লেখা যাবে না। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন বলো, এই প্রশ্নটার উত্তর বলো তো সবাই, প্রত্যেকের কাছে। অপশন বি। হ্যাঁ, অপশন বি ঠিক বলেছ, এটার উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। চাপ কি? চাপ হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। আচ্ছা, তারপর চাপের সূত্রটা কি ছিল বলো, কেউ আমাকে বলো, চাপের সূত্র কি ছিল? চাপ মানে বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল, এটা ছিল হচ্ছে চাপের সূত্র। চাপ ইকুয়াল টু ছিল হচ্ছে বল বাই ক্ষেত্রফল, রাইট। তাহলে বল ইকুয়াল টু কি হবে? চাপ ইন্টু ক্ষেত্রফল। এরকমও কিন্তু থাকতে পারে পরীক্ষায়, হ্যাঁ, যে বল, চাপ আর ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি, তখন কিন্তু এটা উত্তর হয়ে যাবে, বল ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল, এটা হতে পারে। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে কি বলা হবে? চাপ বলা হবে। আচ্ছা, চাপের একক বলো, একক বলো কেউ আমাকে, চাপের একক, চাপের একক বলো, চাপের একক কি? চাপের নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার স্কয়ারের আরেক নাম কি বলো? নিউটন, পাস্কাল। পাস্কাল, রাইট, পাস্কাল। আচ্ছা, চাপের মাত্রা বলবে, মাত্রা বলবে কেউ আমাকে, চাপের মাত্রা বলবে, চাপের মাত্রা কি হবে বলো? এম এল টু দি মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার, টি টু দি পাওয়ার কত? -2। -2, এটা হচ্ছে চাপের মাত্রা, ঠিক। এটা এটা হচ্ছে, আচ্ছা, চাপের মাত্রার সাথে একই ধরনের মাত্রা রয়েছে, আমি পড়িয়েছিলাম, এর মধ্যেই পড়ালাম, কার বলো তো? রাখি কোশ্চেনটা করেছিল, পীড়ন, ঠিক। চাপের মাত্রা আর পীড়নের মাত্রা কিন্তু সেম, চাপের মাত্রা আর পীড়নের মাত্রা কিন্তু সেম, এটা মনে রাখবে। অর্থাৎ এখানকার সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, এটা হচ্ছে এখানকার রাইট অ্যান্সার, ঠিক। চলে যাই পরের কোশ্চেনে। দেখো, বলো, যদি আমরা একটি প্রদত্ত বলের ক্ষেত্রফল বৃদ্ধি করি, অর্থাৎ প্রদত্ত বলের কি বাড়াচ্ছি?
ক্ষেত্রফল বৃদ্ধি করছি। আমি প্রদত্ত বল বলে দিয়েছি, এর আগের দিন কি বললাম, প্রদত্ত বল মানে বলের মানটা কি থাকবে, ফিক্সড থাকবে না, বলের মানটা কি থাকবে, ফিক্সড। ফোর্স কি থাকবে, ফোর্স মানে এফ এটা কি থাকবে, এটা থাকবে হচ্ছে ফিক্সড, অর্থাৎ এটা স্থির থাকবে, ফোর্সের মান বাড়াবো না বা দাদা কমাবো না। তুমি কি কিছু লিখতেছো স্ক্রিনে? হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না তো, ফার্স্ট কোশ্চেনটাই শো হচ্ছে এখনো। তাই নাকি? ডান সাইড দেখতে পাচ্ছি। শোবার ক্ষেত্রে তাই হচ্ছে, প্রথম প্রশ্নটাই দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ দাদা সেম। হ্যাঁ দাদা। হায় হায়, তাই তো দেখাচ্ছে এখানেও। আমি তো, কেন এরকমটা হবে, প্রথম প্রশ্নটা কেন, ও আমি স্ক্রিনে অনেক কিছু লিখলাম, কিছু লেখা বোঝা গেল না, দারুণ তো, স্ক্রিনে তো আমি ভর্তি ভর্তি লিখে ফেললাম। এই হচ্ছে তোমাদের মনে ছিল, দেখো তো লেখাটা এবার দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে এবার। এই লেখাগুলো পরে দেখা যায় নাই। না, তখন এই কোশ্চেনটাই শুধু দেখা যাচ্ছিল। ওহো, আমি এত কিছু লিখে যাচ্ছিলাম, যাই হোক, হয়ে গেল, এত কিছু লিখে গেলাম। আচ্ছা যাই হোক, এটাকে দেখো তো, এবার এবার চেঞ্জ হয়েছে, এবার মনে হয় চেঞ্জ হয়েছে, এবার চেঞ্জ হয়েছে। যদি আমরা প্রদত্ত বলের ক্ষেত্রফল বৃদ্ধি করি, অর্থাৎ ফোর্সটাকে কি রাখবো, ফিক্সড রাখবো, ফোর্সটাকে চেঞ্জ করবো না, ফোর্সটাকে ফিক্সড রাখবো। প্রদত্ত বল বলেছে তো, যখনই প্রদত্ত বল বলবে তখনই মাইন্ডে রাখবে ওটা কি থাকবে দাদা, ওটা ফিক্সড থাকবে, ওটা ফিক্সড থাকবে, এটা ফিক্সড। এবার কি বৃদ্ধি করছি বলো তো, ক্ষেত্রফল যদি বৃদ্ধি করি তাহলে চাপ কি হবে বলো, আমি কি পড়িয়েছিলাম, বল যদি ফিক্স থাকে, যদি আমি ক্ষেত্রফল বৃদ্ধি করি তাহলে চাপ 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 কি হবে, চাপের পরিমাণটা কমবে না বাড়বে, চাপের পরিমাণটা কমবে। বাড়বে। হ্যাঁ, ক্ষেত্রফল বৃদ্ধি করলে চাপ বাড়বে, কমবে দাদা। কমবে। এটা আমি তোমাদের মনে করে দেখো, ব্লাইন্ড ছুরি বলেছিলাম, আবার তোমাকে বলে শার্প ছুরি বলেছিলাম। কোন ছুরি দিয়ে কাটা বেশি সহজ, কারণ হচ্ছে তীক্ষ্ণ ছুরি দিয়ে কাটা বেশি সহজ, তীক্ষ্ণ ছুরির মাথার দিকটা কি থাকে, ক্ষেত্রফলটা কম থাকে, তার জন্য প্রেসারটা তুমি বেশি দিতে পারবা। মনে নেই, এটা আমি কিন্তু ডিরাইভ করে দেখিয়েছিলাম, যে বলের মানটা তোমার ধরো 24, বলের মানটা 24, এবার ক্ষেত্রফল যদি বাড়াতে থাকে, প্রথমে ক্ষেত্রফল 1, পরে 2 করলাম, তারপর 3 করে দিলাম, তারপর 4। এবার বল মানে কি, বল মানে হচ্ছে এরিয়া ইন্টু প্রেসার, তাই কি না, বল মানে এরিয়া ইন্টু প্রেসার। তার জন্য এইটা আনার জন্য তোমাকে কি আনতে লাগবে বলো তো, এটা আনার জন্য তোমার এটা কি আনতে লাগবে বলো, বল মানে এরিয়া ইন্টু প্রেসার, তাই কি না। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা কত 24 দিব, এখানে 24। এখানে 12, এখানে আসবে 8, এখানটা আসবে 6। তো কি হলো দেখো, এরিয়াটা আমি বাড়াচ্ছি, এরিয়াটা আমি বাড়াচ্ছি, 1 থেকে 2 হলো, 2 থেকে 3 হলো, 3 থেকে 4, কিন্তু প্রেসারটা কি হলো, ধীরে ধীরে কমলো না, 24 থেকে 12, 12 থেকে 8, 8 থেকে 6। অর্থাৎ তোমার যদি ফোর্স ফিক্স থাকে, ফোর্সকে তুমি যদি ফিক্সড রাখো, সেক্ষেত্রে কি হবে, এরিয়া বাড়ানোর সাথে সাথে প্রেসারটা কমবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে বলো, কমবে নাকি বাড়বে নাকি শূন্য হবে নাকি পরিবর্তন হবে না বলো, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কমবে। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, উল্টা দিক থেকে যদি কোশ্চেনটা করতো যে এরিয়া কমাচ্ছি, বলটা ফিক্সড আছে, ফোর্স ফিক্সড আছে, ফোর্স একই আছে, এরিয়া কমাচ্ছি, তাহলে বলো, তাহলে প্রেসার বাড়বে না কমবে বলো, প্রেসার বাড়বে না কমবে, সেক্ষেত্রে প্রেসারটা বাড়বে নাকি কমবে বলো, বাড়বে। প্রেসারটা হচ্ছে বাড়বে। বাড়বে দাদা। হ্যাঁ বাড়বে, হ্যাঁ। মোট কথা তোমরা ডিরেক্টলি মনে রাখবে, এরিয়ার সাথে প্রেসারের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এরিয়ার সাথে প্রেসারের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা তোমরা ডিরেক্টলি মনে রাখবে, রাইট। আচ্ছা, পরের প্রশ্ন ফটাফট উত্তর করো দেখি। সমুদ্রপৃষ্ঠের তুলনায় উচ্চ স্থানে শ্বাস নেওয়া কঠিন কারণ, শ্বাস নেওয়া কঠিন কারণ, এটা এই কোশ্চেনটা আরআরবি গ্রুপ অপশন দিতে এ আসছিল এর আগে। হ্যাঁ, দাদা, অপশন এ, বাকিরা বলো, অক্সিজেনের ঘনত্ব কম। বাকিরা উত্তর বলো। অপশন এ। অপশন এ, বাকিরা উত্তর বলো। অপশন বি। অপশন বি, বাকিরা উত্তর বলো। অপশন বি। অপশন বি। হ।
অপশন এ, অপশন খ। অপশন খ। কারটা হবে, কারটা রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন খ। অপশন এ হবে না, অপশন এ হবে না। কেন বলো তো? সমুদ্র পৃষ্ঠের তুলনায় উচ্চস্থানে শ্বাস নেওয়া কঠিন, কারণ হচ্ছে উচ্চতায় বায়ুমণ্ডল কি থাকে? বায়ুমণ্ডলই কম থাকে। বায়ুমণ্ডলের পরিমাণটাই কম থাকে, শুধু অক্সিজেনের ঘনত্ব কম থাকে না, সমস্ত কিছুরই ঘনত্ব কম থাকে। বুঝতে পেরেছো? উচ্চ মানে যখন তোমার অ্যালটিটিউড বাড়বে, অর্থাৎ উচ্চতা বাড়বে, সেই অবস্থায় বায়ুমণ্ডলের ঘনত্বটা কি হতে থাকবে? ঘনত্বটা কম হতে থাকবে। অর্থাৎ এটা যদি লেখা থাকতো যে বায়ুমণ্ডলের ঘনত্ব কম, ওটাই তো লেখা আছে। উচ্চতায় বায়ুমণ্ডল কম থাকে, অর্থাৎ বায়ুমণ্ডলের ঘনত্ব কি থাকে? কম থাকে। তার জন্য কি হয়? সেখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। এবার তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন, শ্বাস নেওয়ার ক্ষেত্রে তো অক্সিজেন দেই, তাই কি না? তাহলে অক্সিজেনের ঘনত্ব যদি কম হয়, মানে বায়ুমণ্ডলের ঘনত্ব কম মানে তো অক্সিজেনের ঘনত্ব কম, আর অক্সিজেনের সাথেই তো দায়ী হচ্ছে শ্বাস প্রশ্বাসের বিষয়টা, তাই না? নিঃশ্বাস প্রশ্বাসের বিষয়টা। তাহলে কেন অক্সিজেনটা হলো না? উত্তর, ব্যাপারটা হচ্ছে আমরা যখন শ্বাস গ্রহণ করি, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, রাখির এটা পারা উচিত ছিল, কারণ তোমাদের আমি কিন্তু পড়িয়েছিলাম এটা। যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন শুধুমাত্র কি অক্সিজেন গ্রহণ করি, না কি অক্সিজেনের সাথে আমি কার্বন তো ডাই অক্সাইডও আমাদের এন্ট্রি হয়? অপশন গুলো ঠিকঠাক খেয়াল করিনি তো। তার সাথে না, সে ঠিক আছে, ভুলে আমি গেলাম। ওটা বলছি না। মানে এ দেখো, এখানে তুমি ভুল করবে, এই যে আলোচনা হচ্ছে এটা পরীক্ষার হলে একদমই ভুল হবে না, ঠিক আছে? ওই জন্য আলোচনাটা খুব ইম্পর্টেন্ট। ওই জন্য তো বলছি যে মানে লাইভ ক্লাসে আলোচনা করলে তোমাদের সাথে কি হবে বলো তো? ইন্টারাকশনটা ভালো হবে, ডাউটটা ক্লিয়ার হবে। আদারওয়াইজ যেমন এই কোশ্চেনটা আমি যদি ইউটিউবে আলোচনা করতাম, মানে ডিরেক্টলি বলে দিতাম উচ্চতায় বায়ুমণ্ডল কম থাকার জন্য শ্বাস নেওয়া কঠিন, ঠিক আছে? তাদের ডাউটটা ক্লিয়ার হতো না, কোনো সমস্যা নেই। তার মানে অক্সিজেন তো নেই, তার সাথে কার্বন ডাই অক্সাইড, তার সাথে সাথে কি আমরা তো নাইট্রোজেনও গ্রহণ করি না, মানে অন্যান্য গ্যাসগুলোও গ্রহণ করে থাকি। এরকম না যে শ্বাস নেওয়ার সময় আমরা শুধু অক্সিজেনে এন্ট্রি করি, এরকমটা কিন্তু নয়। বুঝতে পেরেছো? এগুলাও কিন্তু আমাদের শ্বাস নেওয়ার সময় এই গ্যাসগুলোও কিন্তু এন্ট্রি হয়। অর্থাৎ তাহলে কোনটা রাইট আনসার হবে? শুধু অক্সিজেনের রেসপেক্টে ভাবলে চলবে না, বুঝতে পেরেছো? ওই জন্য এরা এই অপশনটা দিয়েছে। এরা খুব খতরনাক, রেলওয়ে খুব খতরনাক, যে তোমার কনসেপ্ট একদম 100% ক্লিয়ার কিনা ওটা জানতে চায়। তো যাদের কনসেপ্ট 100% ক্লিয়ার, তারাই এটাকে সঠিক উত্তর করবে। অর্থাৎ অপশন নাম্বার বি। কোশ্চেনটার মধ্যে টেম্পার ছিল, সুন্দর কোশ্চেন, রাইট। এটা হয়ে যাবে এখানকার আনসার। দেখো সবার ডাউট ক্লিয়ার হয়েছে কিনা বলো, যারা যারা ক্লাসের মধ্যে আছো? সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে তো? কেউ আছো যে এই কোশ্চেনটা নিয়ে কোনো সমস্যা আছে? এমন কেউ আছো এই কোশ্চেনটা নিয়ে সমস্যা আছে? বলো। সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, চলে যাই তাহলে নেক্সট কোশ্চেনে। খুব সুন্দর কোশ্চেন ছিল এটা। পরের কোশ্চেন বলো, এটা বলতে পারা উচিত। পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলো সবাই, বলো কোশ্চেন পড়ো এবং বলো। হাইড্রোলিক প্রেস দ্বারা অল্প বল প্রয়োগে কি করা যায়? কম বেশি বল উৎপন্ন করা যায় কিনা বলো। হাইড্রোলিক প্রেসে তুমি কম বল প্রয়োগ করছো, তার দ্বারায় বেশি বল উৎপন্ন করছো, তাই না? এটা কিন্তু পড়িয়েছিলাম। আগের নোটগুলি কি তোমাদের কাছে নাই? থিওরির নোটগুলি আছে তো নিশ্চয়ই। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? এটা অপশন খ হবে দাদা, অপশন খ। হ্যাঁ, অপশন খ। বাকিরা বলো, প্রত্যেকের উত্তর চাই। বাকিরা বলো, বাকিদের উত্তর কি? বেশি বল উৎপন্ন হয় ওটাই। বেশি বল উৎপন্ন হয়। তার সবাই অপশন খ এর সাথে সম্মত তো? কার কোনো ডাউট নেই তো? কার কোনো ডাউট নেই, তাহলে ঠিক আছে। ডাউট থাকলে অবশ্যই বলবে যে আমার মনে হচ্ছে এই অপশনটা হবে, তাহলে আমি এক্সপ্লেন করে দেবো কেন হবে কেন হবে না। এটা তোমাদের জন্য অনেক কার্যকরী হবে। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে আরেকটা প্রশ্ন এর সাথে সাথে। আচ্ছা, হাইড্রোলিক প্রেস কার নীতি অনুসারে কাজ করে? হাইড্রোলিক প্রেস কার নীতি অনুসারে কাজ করে? বিজ্ঞানী পাঁচকালে পাস্কালের হ্যাঁ, কিসের পাস্কালের নীতি? নীতি। হ্যাঁ, কিসের নীতি অনুসারে কাজ করে? অনুসারে কাজ করে, কাজ করে। উত্তর হয়ে যাবে পাস্কালের নীতি। পাস্কালের নীতি অনুসারে কাজ করে, পাস্কালের নীতি।
পাস্কালের নীতি অনুযায়ী কাজ করে। রাইট, পাস্কালের নীতি অনুযায়ী কাজ করে থাকে। হাইড্রোলিক প্রেস পাস্কালের নীতি অনুযায়ী কাজ করে থাকে। রাইট, ঠিকই বলেছো। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, বলো চাপ নির্ণয় করা হয় ড্যাশের দ্বারা। চাপ নির্ণয় করা হয় ড্যাশের দ্বারা, কি হবে উত্তর? অপশন গ, বল এবং ক্ষেত্রফল। বল এবং ক্ষেত্রফল, রাইট। কারণ হচ্ছে চাপ মানেই হচ্ছে কি, চাপ মানে বল বাই ক্ষেত্রফল। চাপ মানে হচ্ছে বল বাই, চাপ মানে হয়ে যাচ্ছে বল বাই ক্ষেত্রফল। তার মানে বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই তবে তুমি চাপের পরিমাণ পাবে। তার জন্য চাপকে নির্ণয় করার জন্য তোমার কি লাগবে, বল লাগবে আর ক্ষেত্রফল লাগবে। এটা হয়ে যাবে এখানকার রাইট আনসার। আচ্ছা, গ্যাসের চাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি, কেউ আমাকে বলো। গ্যাসের চাপ পরিমাপ করার যন্ত্রের নাম? ন্যানোমিটার। ন্যানো না ম্যানো, কি বললা? ও ম্যানো ন্যানো বলে ফেলছি। ঠিক ঠিক, ন্যানো গাড়ি আছে, ন্যানোমিটার নাই, ম্যানোমিটার, ঠিক ম্যানোমিটার। আর বায়ুমণ্ডলের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি বলো? বায়ুমণ্ডলের চাপ মানে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। আর হচ্ছে আমরা কি বললাম, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। মনে রাখতে লাগবে, ঠিক বলেছো। চলে যায় পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 6, বলো ফটাফট বলবে, ভালো কোশ্চেন প্রদত্ত। আচ্ছা, এটা বলের হবে, হ্যাঁ, স্পেলিংটা টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, বলের হবে, এটা বলের হবে। প্রদত্ত বলের জন্য এটাকে, এটা প্রদত্ত বলের জন্য হবে, এটা স্পেলিংটা কিন্তু ভুল হয়ে গেছে। আচ্ছা, প্রদত্ত বলের জন্য কি হবে? প্রদত্ত বলের জন্য পড়ো, কোশ্চেন পড়ো। জন্য ক্ষেত্রফল ছোট হলে চাপ কি হবে? দেখো একই প্রশ্ন একটু আগে করেছি, বেশি হবে একটু আগে দাদা, করেছি। বেশি হবে। হ্যাঁ, ক্ষেত্রফল ছোট হলে চাপ কি হবে? হ্যাঁ, মানে ক্ষেত্রফলের চাপ সাথে চাপের কি সম্পর্ক, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, বলো কি সম্পর্ক বললাম? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক, রাইট। মানে চাপ যদি বৃদ্ধি করি, চাপ বাড়ালে ক্ষেত্রফল কমবে, মানে আচ্ছা চাপ ক্ষেত্রফল বাড়ালে চাপ কমবে, আর চাপ বাড়াতে গেলে তোমাকে ক্ষেত্রফল কমাতে লাগবে, এটাই হচ্ছে নিয়ম। ঠিক বলেছো। তার জন্য এটা কি হবে, চাপ ছোট মানে ক্ষেত্রফল কম, তাহলে বেশি হয়ে যাবে, রাইট অ্যান্সার। সুন্দর। আচ্ছা, এগুলা কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হ্যাঁ, আমি জাস্ট এখানে লিখি নেই যে কোন সালে আসছে, বাট এগুলা সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। গুরুত্ব সহকারে কিন্তু এগুলা তৈরি করে রাখবে। দেখি, বলো তরলের মুক্ত পৃষ্ঠ থেকে গভীরতা বাড়লে, আচ্ছা এটা হবে তরল, হ্যাঁ এটা হবে তরল, টাইপিং মিস্টেক, এটা হবে তরল। তরল দ্বারা প্রয়োগ করা চাপ কি হবে বলো? তরলের মুক্ত পৃষ্ঠ থেকে গভীরতা বাড়ালে তরল দ্বারা প্রয়োগ করা চাপ কি হবে? থিওরি করিয়েছিলাম, দেখো বুঝতে পারছো কি না। থিওরি করিয়েছিলাম, পারবে। হুম, বাড়বে নাকি কমবে বলো? পারবে। ভাই তুমি এতক্ষণ কোথায় ছিলে? ক্লাস করছো না, আসছো চলে যাচ্ছ, আসছো চলে যাচ্ছ, কি ব্যাপার তোমার? নেটওয়ার্ক আছে একটু দাদা, ডিস্টার্ব দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা দেখি, তাহলে গভীরতা বাড়লে তরলের দ্বারা প্রয়োগ করা চাপ বাড়বে। আচ্ছা, তরলের চাপ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? মানে তরলের, আচ্ছা এটা আমি একটা ডায়াগ্রাম এঁকেছিলাম তোমাদের থিওরি পড়ানোর সময়, মনে আছে? তোমাদের আমি যখন থিওরি পড়িয়েছিলাম তখন এইরকম একটা ডায়াগ্রাম এঁকেছিলাম, তাতে আমি বলছিলাম এখানে তরল আছে, এখানে জল আছে, হ্যাঁ,
এখানে আমরা জল রেখেছি, ঠিক? তো এর মধ্যে ধরো এই পয়েন্টটাকে আমি কনসিডার করছি, এই অংশে মানে এই এই জলবিন্দুর উপর চাপটা কত হবে সেই চাপটা বের করার জন্য আমরা আমরা এখান থেকে হাইটটাকে নিয়েছিলাম, মনে আছে? হাইট যদি হাইট বাড়ে, যদি হাইট বৃদ্ধি পায় তাহলে কি হবে? চাপ বৃদ্ধি পাবে, বলেছিলাম। তারপরে এই তরলের ঘনত্বের উপর ডিপেন্ড করে, তরলের ঘনত্বকে আমি রো দিয়ে বলেছিলাম, রো বৃদ্ধি পেলে অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি পারলে চাপ বৃদ্ধি পাবে। যেমন তার জন্য আমি তোমাদের বলেছিলাম যে সমুদ্রের জল আর নদীর জলের মধ্যে সমুদ্রের জলের চাপটা বেশি, কারণ সমুদ্রের জলের ক্ষেত্রে কি হবে? লবণাক্ত থাকে সমুদ্রের জল, অর্থাৎ লবণের পরিমাণ বেশি থাকায় ঘনত্ব বেশি থাকে, অর্থাৎ ঘনত্ব বেশি হলে চাপ বেশি হবে, রাইট? প্লাস হচ্ছে আর কার উপর ডিপেন্ড করে? আর হচ্ছে যে স্থানে তুমি এই এক্সপেরিমেন্টটা করছো সেই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর ডিপেন্ড করে, সেই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর বিষয়টা কিন্তু ডিপেন্ড করে থাকে, তাই না? তাহলে এখানে আমরা নিব হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ নেওয়ার জন্য আমি কি করব? জি নিব। যদি জি এর পরিমাণ বাড়ে তাহলে পি এর পরিমাণ কি হবে? বাড়বে। জি এর পরিমাণ বাড়লে পি এর পরিমাণ বাড়বে। তো এই তিনটা ফ্যাক্টরকে আমি কি বলছিলাম যে তরলের কোনো বিন্দুতে চাপ কার উপর ডিপেন্ড করে? পি ইকুয়াল টু এইচ রো জি। এটা মনে পড়ছে? তো গভীরতা বাড়লে কি হবে? গভীরতা বাড়লে তরলের চাপ কিন্তু বাড়বে। এবার এই জায়গাটা গভীরতার জায়গায় কিন্তু ওরা এই জায়গাটা চেঞ্জ করে বলতে পারে তরলের ঘনত্ব বৃদ্ধি পেলে তাহলে কি হবে? চাপ বাড়বে। ঘনত্বের জায়গাটা ওরা চেঞ্জ করে বলতে পারে কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণ যদি বৃদ্ধি পায় তাহলে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কি হবে? সেক্ষেত্রেও চাপটা কি হবে? বাড়বে। বুঝতে পেরেছো? মোট কথা এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে লাগবে, পি ইকুয়াল টু এইচ রো জি। ক্লিয়ার হলো সবার কাছে? সবাই জানো এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন গেল কই? এটা 7 অবধি কেন? হায় হায় হায়, পরের কোশ্চেনগুলো গেল কই? আচ্ছা, পরের কোশ্চেনগুলো মানে টাইপ করি নাই নাকি? আচ্ছা যাই হোক, পরের কোশ্চেন তাহলে আমি লিখছি কিছু কোশ্চেন, হ্যাঁ কিছু কোশ্চেন আমি লিখছি, করার চেষ্টা করো। আচ্ছা, এটা লিখো, সমুদ্র, আমি একটা কোশ্চেন লিখছি, সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উচ্চতায়, সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উচ্চতায় উড়ন্ত বিমানের কেবিনের ভিতরে, বায়ুচাপ কেমন হবে? উড়ন্ত বিমানের ভিতরে বায়ুচাপ কেমন হবে? ভালো কোশ্চেন, এটা পরীক্ষায় আসে কোশ্চেনটা খুব। বেশি হবে। বেশি হবে মানে অপশনগুলো বলি, বাইরের সাথে সমান, আমাকে কিন্তু এক্সপ্লেন করে দিতে লাগবে, হ্যাঁ ভাই, মুখস্থ বিষয় কিন্তু আমি শুনবো না, কারণ কোশ্চেন ঘুরিয়ে দিলেই সমস্যা হয়ে যাবে তাহলে। আচ্ছা, বাইরের থেকে কম, অপশন নাম্বার সি বলছি, বাইরের থেকে বেশি, অপশন নাম্বার ডি বলছি, সমুদ্র তীরবর্তী সাধারণ চাপ। কোনটা রাইট অ্যান্সার হবে এবং কেন হবে?
মানে শুধু রাইট অ্যান্সার বললে হবে না, কেন হবে এক্সপ্লেনেশনটা আমাকে দিতে লাগবে। প্রথমে কে বলবে? সাগর বলবে, রাইট। ওই উত্তর দিলে ভাই, বলো ভাই, তুমি যেটা বললে যে কেউ বাইরের থেকে বেশি হবে নাকি? অপশন নাম্বার সি তুমি হ্যাঁ বললে দাদা, হ্যাঁ বাইরে থেকে। বাট কেন ভাই, কেন হবে বলো? দাদা। দাদা, যখন ওটা উপরে যাবে দাদা, তখন তো বায়ুর চাপ ওখানে দাদা কম। একদম। আর দাদা নিচের থেকে মানে চাপটা দাদা নিয়ে যাচ্ছে উপরে, হ্যাঁ, ঘনত্বটা সেম ঘনত্বটা। ঘনত্বটা সেম ঘনত্ব দাদা, মানে নিচে যে মানে বিমানের যে ঘনত্ব ছিল বায়ুর, হুম সেটা তো মানে উপরে নিয়ে যাচ্ছে। আর উপরে তো এমনি তো কম। না ভাই, অ্যাকচুয়ালি ও এক্সপ্লেনেশনটা ঠিক হলো না। আচ্ছা, আর কেউ কিছু বলবে? তোমার মানে এক্সপ্লেনেশনটা খানিকটা ঠিক আছে, কিন্তু পুরোপুরি ঠিক নয়। বাকিরা, বাকিদের কোনো আছে এই বিষয়ে জানা? চলো, আমি এটাকে এক্সপ্লেন করছি, ধ্যান দিয়ে শুনবে, ভালো কোশ্চেন। এক্সপ্লেন করছি। দেখো, কোনো একটা বিমান, তো আহ, ধরো এখান থেকে উড়লো, কোনো একটা বিমান মাটির থেকে উড়ে উপরের দিকে উঠলো, তো এরকম গেল। তো ধ্যান দিয়ে শুনবে। তো এখানে প্রথমে বায়ুর চাপটা কেমন ছিল? বায়ুর চাপটা কেমন ছিল? বায়ুর চাপটা এখানে কেমন ছিল? তো নিচে বায়ুর চাপ সবচেয়ে বেশি হয়, তোমরা জানো। ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে বায়ুর চাপ সবচেয়ে বেশি হয়। তো মানুষ, আমরা তো কোথায় থাকি? ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে থাকি না? তো ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে আমরা কোন বায়ুর চাপের সাথে অ্যাডজাস্টেবল? আমরা মানে কোন প্রেশারের সাথে অ্যাডজাস্টেবল? সমুদ্রের আহ, আহ, ভূপৃষ্ঠের নিকটবর্তী যে বায়ুচাপ হয়, সেই সমুদ্র নিকটবর্তী বায়ুচাপের সাথে আমরা অ্যাডজাস্টেবল, তাই না? ধরো আমরা যে পরিবেশে বসবাস করছি, এই পরিবেশে বায়ুর চাপটা বেশি হয়, কারণ আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে আসছি। তো আমাদের ব্লাডের যে প্রেশার, আমাদের ব্লাডের প্রেশার, আমাদের শরীরে ব্লাডের প্রেশার অর্থাৎ রক্তের প্রেশার আর বায়ুর চাপের প্রেশার কিন্তু সেম। আমাদের ব্লাড কিন্তু ওইভাবেই প্রেশারটা দেয়, যাতে বায়ুমণ্ডলের চাপ আর ব্লাডের প্রেশার দুটা সেম থাকে। তাহলে আমাদের বডির ভিতরে, ধরো বডির ভিতরে এটা ব্লাডের প্রেশার, আর বডির বাইরে বায়ুর চাপের প্রেশার দুটা সেম হয়। তো আমরা তো ওইভাবেই অ্যাডজাস্ট করে ফেলছি না? এবার যখন বিমান নিচের থেকে উপরের দিকে উঠবে, তখন অবভিয়াসলি কি হবে? যত উপরের দিকে উঠতে যাবে বায়ুর চাপ কমতে থাকবে, বায়ুর চাপ কমতে থাকবে। তো বায়ুর চাপ যদি কমতে থাকে, তাহলে কি এরোপ্লেনের বাইরের দিকটাতে বায়ুর চাপ তো কমবেই, ইভেন ইন ভিতরের দিকটাতেও বায়ুর চাপ কমে যাবে, ভিতরের দিকেও বায়ুর চাপ কমে দেবে। এবার ভিতরের দিকে যদি বায়ুর চাপ কমে যায়, আমাদের রক্তের যে প্রেশারটা, সেই রক্তের প্রেশারটা কিন্তু সেমই থাকবে। কারণ হঠাৎ করে কি আমাদের ব্লাডের প্রেশার কি অতটা কমবে নাকি? অতটা কমবে না। তাহলে আমাদের ব্লাডের প্রেশার থাকবে বেশি, আমাদের ব্লাডের প্রেশার থাকবে বেশি, কিন্তু বাইরের বায়ুর চাপের প্রেশারটা থাকবে কম। তখন আমাদের কি হবে? আমাদের বডি থেকে নাক মুখ দিয়ে ব্লাড বেরিয়ে আসার একটা প্রবণতা থাকবে, নাক মুখ দিয়ে ব্লাড বেরিয়ে আসবে, কারণ ব্লাডের প্রেশারটা বেশি থাকবে, অর্থাৎ দুর্ঘটনা ঘটে যাবে। তো তার জন্য কি করা হয়? বিমানের কেবিনের মধ্যেই বায়ুর চাপটাকে বাড়ানোর জন্য মেশিন বসানো থাকে। ওই বায়ুর চাপটাকে কত কন্ট্রোল করা হয়? এই যে তুমি যখন ভূপৃষ্ঠে বসবাস করতে, ভূপৃষ্ঠে বসবাস করার সময় যত বায়ুর চাপ থাকে, ঠিক সেম বায়ুর চাপই এখানে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। তো আলটিমেটলি কি বায়ুর চাপটা বাড়াতে লাগবে কি কমাতে লাগবে? বাড়াতে লাগবে। এবার সেম বায়ুর চাপ, মানে এখানে যা বায়ুর চাপ থাকে, তুমি বিমানে যত উপরেই ওঠো এবং যেখানেই যাও, ওই ভূপৃষ্ঠে যা বায়ুর চাপ থাকে, সেই ভূপৃষ্ঠের বায়ুর চাপটাই কেবিনের মধ্যে কন্টিনিউয়াসলি রাখার চেষ্টা করা হয়, ঠিক? তো আলটিমেটলি এবার ভাবো যে বিমানটা নিচে থেকে উপরে উঠলো, তো কেবিনের ভিতরের বায়ুর চাপটা তো সবসময় কি রাখা হয়েছে? সেম রাখা হয়েছে, অর্থাৎ যা বায়ুর চাপ ছিল সেটাই রাখা হয়েছে। কিন্তু কিন্তু কেবিনের বাইরে যে বায়ুমণ্ডলের প্রেশারটা, সেটা কি যত উপরে উঠবে ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে আলটিমেটলি ফাইনালি রেজাল্ট কি হলো? কেবিনের বাইরের বায়ুর চাপটা কম হলো, আর কেবিনের ভিতরের বায়ুর চাপটা কি থাকছে? একই থাকার জন্য অটোমেটিক্যালি কি বেড়ে গেল। মানে কম্পারিজন তুমি যদি করো, উঁচু স্থানে তুমি যদি কম্পারিজন করো, তখন তুমি পাবে যে না, কেবিনের ভেতরের বায়ুর চাপ আগে যা ছিল পরেও তাই আছে, তার জন্য বায়ুর চাপটা বেশি হয়ে গেল, আর কেবিনের বাইরের দিকের বায়ুর চাপটা কমে গেছে। তার মানে কি বায়ুর চাপটা তখন বাড়বে নাকি কমবে?
বাইরের থেকে তখন বায়ুচাপটা বেশি হবে। তার মানে এই জিনিসটা ভাববে না যে বিমানটার নিচের দিকে বায়ুর চাপ কম ছিল কেবিনের ভিতরে, উপরে উঠতেছে বায়ুর চাপ বাড়ছে, উপরে উঠতেছে বায়ুর চাপ বাড়ছে, এরকম না। কেবিনের ভিতরে বায়ুর চাপ প্রথমে যা ছিল পরও তাই আছে, তারপরেও তাই থাকবে, সেম থাকবে। শুধু বায়ুর প্রেশারটা কার কমছে, কেবিনের বাইরের বায়ুর প্রেশারটা কমছে। ব্যাপারটাকে ক্লিয়ার করাতে পারলাম, বোঝাতে পারলাম কি সবাইকে, নাকি বোঝাতে পারি নাই বলো ভাই? ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো যারা ক্লাস করছো? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের ব্লাডের প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য এটা করা হয়। কেবিনের ভিতরে মেশিন বসানো থাকে, বায়ুর চাপটাকে সেম রাখার চেষ্টা করা হয়। তার মানে বিমানে উঁচু স্থানে আমাদের মুশকিল ছিল। তো যাই হোক, এটা তোমরা বুঝতে পেরেছো। তার মানে বাইরের থেকে কি হবে, বেশি হবে। কারো কোনো ডাউট নাই তো বলো, আমি নেক্সট কোশ্চেনে তাহলে যাব। কারো কোনো ডাউট, কারো কোনো ডাউট আছে কি বলো এ বিষয়ে? কারো কোনো ডাউট আছে? আচ্ছা, নেই। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যদি আমরা করি, নেক্সট কোশ্চেন আমরা একটা নেক্সট কোশ্চেন এখান থেকে প্রেশার থেকে অঙ্ক সেরকম দেয় না, অঙ্ক সেরকম আসে না। আচ্ছা, বায়ুর চাপ কিসের সমানুপাতিক, মানে কার কার সমানুপাতিক, এটা আসে পরীক্ষায়। বায়ুর চাপ কিসের সমানুপাতিক? বায়ুর চাপ কিসের সমানুপাতিক? বলো বলো, কি কোন কোন তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করবে বায়ুর চাপ? দেখো, বায়ুর চাপ তোমার ডিপেন্ড করবে হচ্ছে ঘনত্বের উপরে। এর আগের দিন আমি বলেছিলাম ঘনত্ব, যদি ঘনত্ব বাড়ে তাহলে বায়ুর চাপ বাড়বে, ঘনত্ব কমলে বায়ুর চাপ কি হবে, কমবে। নেক্সট, নেক্সট তো এগুলাই কোশ্চেন পরীক্ষায় আসে জেনারেলি। আর কি পড়াবো? আচ্ছা, ঘনত্ব চ্যাপ্টারটার কি আমি করে দিয়েছি অঙ্ক, মানে অঙ্ক বলছি, ঘনত্ব চ্যাপ্টারটার কোশ্চেন আনসার কি আলোচনা করে দিয়েছি নাকি আলোচনা হয়নি? না না না, ঘনত্ব চ্যাপ্টারটা আলোচনা হয়নি না? চলো তাহলে ঘনত্ব চ্যাপ্টার, থিওরি দিয়ে হয়েছে দাদা। হ্যাঁ কোশ্চেন আনসার হয়নি তো? হ্যাঁ, কোশ্চেন আনসার হয়নি। তো কোশ্চেন আনসার করে দিই। কোশ্চেন আনসার টাইপ করানো হয়নি, তো আমি লিখে লিখে করাচ্ছি। ঘনত্ব, এটার আমরা কি করব, কিউ অ্যান্ড এ, টাইম লাগবে না, কিউ অ্যান্ড এ করে ফেলছি, কোশ্চেন অ্যান্ড আনসার। দেখো, প্রথম প্রশ্ন লিখছি, এই যে 500 গ্রাম তরলের, 500 গ্রাম তরলের কোনো পদার্থের, 500 গ্রাম তরলের কোনো পদার্থের, 500 গ্রাম তরলের কোনো পদার্থের আয়তন, আয়তন 200 ঘন সেন্টিমিটার। এগুলা এগুলা হয়েছে তো আলোচনা। হ্যাঁ, এটা আলোচনা হয়েছে না? মানে কোশ্চেন অ্যান্সার হয়েছে অনেকগুলা। কোশ্চেন আনসার হয়েছে অনেকগুলি। না, 500টার মতো কোশ্চেন হয়েছে এখান থেকে। হ্যাঁ, বলো বলো। ওই 4-5টার মতো কোশ্চেন হয়েছে এখান থেকে করানো। আচ্ছা আচ্ছা, 4-5টার মতো হয়েছে তারপরে। আচ্ছা যাই হোক, এই অঙ্কটা করে ফেলো তাহলে, হলেও করো, কারণ প্র্যাকটিস হয়ে যাবে। এটা করো, 500 গ্রাম তরলের কোনো পদার্থের আয়তন 200 ঘন সেন্টিমিটার হলে তার ঘনত্ব কত, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। এটা এএলপিতে আসা কোশ্চেন, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে আসা কোশ্চেন, এএলপিতে আসা কোশ্চেন। ভাই গ্রুপ ডিটাকে খুব স্ট্রংভাবে টার্গেট নাও, আমি তোমাকে সবাইকে বলছি। আর পারলে সকালবেলা করে টুকটাক করে দৌড়াও, একদম এবারই ভাই চাকরি সিলেক্ট করো, আর গ্রুপ ডিতে নিয়ে নাও দরকার পড়লে, কিন্তু করো, টার্গেট নাও। উত্তর করো তো, কত আসছে দেখো।
2.5 গ্রাম আর সেন্টিমিটার কিউব। 2.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, রাইট। আচ্ছা দেখো, ডি ইকুয়াল টু এম বাই ভি বলেছিলাম, মনে আছে? ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। যাদের হচ্ছে না দেখো, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, রাইট। তো ভরও বলে দেওয়া আছে, আয়তনও বলে দেওয়া আছে। ভর কত দেওয়া আছে? ভর দেওয়া আছে হচ্ছে 500 গ্রাম। আয়তন কোশ্চেনে বলে দিয়েছে কত? আয়তন বলে দিয়েছে হচ্ছে 200 সিসি, 200 সিসি। তার মানে কত আসবে? 00 কেটে গেল, 5-এর অর্ধেক, 5-এর অর্ধেক মানে আড়াই, 2.5, উপরে গ্রাম পার সিসি। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা আচ্ছা, রূপার অঙ্কটা করে দিয়েছি, রূপার আপেক্ষিক ঘনত্বের, একটা রূপার আপেক্ষিক ঘনত্বের অঙ্ক হ্যাঁ করে দাদা, দিয়েছি। হয়েছে। হ্যাঁ, রূপার আপেক্ষিক ঘনত্বের অঙ্কটা খুব ভালো মতো করবে, কারণ ওটা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে এবং সেটা ইম্পর্টেন্ট, ওটা ভালো মতো করে যাবে। হ্যাঁ, তারপরে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? এটা সবাই জানো, স্টেট লেভেলের পরীক্ষাতেও আসে, সেন্ট্রাল লেভেলের পরীক্ষাতেও আসে। কোন তাপমাত্রায়, খুবই কমন কোশ্চেন, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয় বলো? কোন তাপমাত্রায় জলের ঘনত্ব? 4 4 কি ডিগ্রি ফারেনহাইট? 4 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 4 ডিগ্রি সেলসিয়াস, রাইট। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের ঘনত্ব কি হয়? সর্বাধিক হয়, ঠিক। আচ্ছা, গ্যাসকে তরলে পরিণত করার পদ্ধতিকে কি বলা হয়? গ্যাসকে তরলে পরিণত করার, গ্যাসকে তরলে পরিণত করার পদ্ধতিকে কি বলা হয়? গ্যাসকে তরলে পরিণত করার পদ্ধতিকে কি বলা হয় বলো কেউ? গ্যাসকে তরলে পরিণত করার পদ্ধতিকে কি বলা হয় বলো? জানো এটা? অপশন দিব? বিকিরণ, ঘনীভবন, খণ্ডীভবন, নাকি বাষ্পীভবন? ঘনীভবন। হ্যাঁ, এটাকে বলা হয় ঘনীভবন, এটাকে বলা হবে ঘনীভবন বলা হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যেমন বরফ, বরফকে তুমি যদি হিট করো, তাপ দাও, বরফকে তুমি যদি তাপ দাও, প্লাস ডেল্টা, প্লাস ডেল্টা মানে ডেল্টা, এটা মানে তাপ বোঝায়। হ্যাঁ ভাই, প্লাস ডেল্টা মানে তাপ দিচ্ছ, তাহলে সেটা কি হবে? জল হবে। জলকে তুমি যদি আরো বেশি তাপ দাও, তখন সেটা কি হবে? বাষ্পে পরিণত হবে। তো এই তিনটা অবস্থা, একটা হচ্ছে কঠিন অবস্থা, তরল অবস্থা আর গ্যাসীয় অবস্থা। কঠিন, তরল আর এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, রাইট। কঠিন, তরল আর গ্যাসীয়, এই তিনটা অবস্থা। তো এখানে না, যখন কঠিন থেকে তরল হলো, অর্থাৎ বরফ থেকে জল হলো, এটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে কি বলা হয় বলো? এটাকে বলা হয় গলন, এটাকে বলা হবে গলন। কি বলবো বললাম? এটাকে বলা হবে গলন, গলন। তরল থেকে যখন গ্যাস হবে, তখন সেটা বলে বাষ্পীভবন, বাষ্পীভবন, রাইট। আর যদি বাষ্পকে ঠান্ডা করো, বাষ্পকে তুমি যদি ঠান্ডা করো, তাহলে কি হবে? জল হবে, অর্থাৎ তখন সেটাকে বলা হবে, তখন সেটা বলা হবে ঘনীভবন, ঘনীভবন, ঘনীভবন। আর জলকে যদি আরো ঠান্ডা করো, তাহলে সেটা বরফে পরিণত হবে, অর্থাৎ তরল থেকে কঠিন, কঠিনে পরিণত হলো, এটাকে বলা হয় কঠিনীভবন, কঠিনীভবন, কঠিনীভবন। এই কঠিনীভবনেরই আরেক নাম হচ্ছে তনুভবন। হ্যাঁ, তনুভবন। যাই হোক, তনুভবন দেবে না,
কঠিনই ভবনই দেবে। সলিডিফিকেশন, এটাকে সলিডিফিকেশন, এটাকে বলে লিকুইফিকেশন, এটা হচ্ছে এভাপোরেশন, এটা ঠিক আছে। আচ্ছা এটা বলো তো, কর্পূর, কর্পূর হিট করলে ডিরেক্টলি কি হয়ে যায়, বাষ্প হয়ে যায় কি না? তো মিডিলে তরল ওই স্টেটটা নাই, এই ধরনের পদার্থকে কি বলা হয়, কি কি টাইপের পদার্থ, এদেরকে কি পদার্থ বলা হয় বলো? ঊর্ধ্বপাতন। না পদার্থটাকে কি বলা হয়? ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত, হ্যাঁ। হ্যাঁ, উদাহরণ হয়ে যাচ্ছে কর্পূর, তাই না? আর এই প্রসেসটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় মানে ডিরেক্টলি কঠিন থেকে গ্যাসে পরিণত হওয়ার এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় কি বলবে? এই প্রসেসটাকে ঊর্ধ্বপাতন, এটাকে ঊর্ধ্বপাতন বলা হয়। আচ্ছা কর্পূর ছাড়া আর কোনো এক্সাম্পল দিতে পারবে? কর্পূর ছাড়া আর কোনো এক্সাম্পল তোমরা দিতে পারবে? কর্পূর, ন্যাপথলিন, আর কোনো এক্সাম্পল? আর কোনো এক্সাম্পল দিতে পারবে যেটা কঠিন থেকে ডিরেক্টলি গ্যাসে পরিণত হয়? আরেকটা এক্সাম্পল দাদা হয়ে যাবে, কর্পূর হলো, ন্যাপথলিন হলো, আরেকটা এক্সাম্পল তোমার হয়ে যাবে আয়োডিন, আয়োডিন, আয়োডিন। এই তিনটা এক্সাম্পল মনে রাখবে, এক তো কর্পূর মনে রাখবে, দুই ন্যাপথলিন মনে রাখবে, আর তিন হচ্ছে আয়োডিন মনে রাখবে, রাইট? এগুলো মনে রাখবে। আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা জলের ঘনত্ব কত? এর আগে বলেছিলাম জলের ঘনত্ব মুখস্থ রাখতে বলেছিলাম, বলো দেখি জলের ঘনত্ব কত? এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত? কেউ আমাকে বলো, এটা মুখস্থ থাকার কথা ছিল তোমাদের, আলোচনা করা হয়েছে 10 যে to the 10 to the power 3 কেজি। মিটার পার কিউব। হ্যাঁ 10⁻³ কেজি মিটার পার কিউব, এটা হচ্ছে জলের ঘনত্ব। কোন পদ্ধতিতে? এসআই সিস্টেমে। এসআই হ্যাঁ এসআই সিস্টেমে। আচ্ছা সিজিএস সিস্টেমে বললে কত হতো বলো তো, বলো সিজিএস সিস্টেমে, সিজিএস সিস্টেমে এই ভ্যালুটা হবে, এই সিজিএস সিস্টেমে এই ভ্যালুটা হবে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এই রেজাল্টটা হবে সিজিএস সিস্টেমে, ঠিক আছে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হবে সিজিএস সিস্টেমে। আর এসআই সিস্টেমে কত? 10⁻³ কেজি পার মিটার কিউব। আচ্ছা আরেকটা কোশ্চেন মানে আলোচনা করে দিয়েছিলাম যে আকাশে মেঘ ভেসে বেড়ায় কেন? সম্ভবত হয়েছে আলোচনা। হ্যাঁ দাদা হয়েছে। হ্যাঁ মেঘ ভেসে বেড়ায় কেন বলো, বেড়ায় কেন? আলোচনা তো হয়েছে, এবার উত্তরটা বলো, তার আরো একটু আলোচনা হয়ে গেলে তোমাদের মনে থাকবে, বলো। বায়ুর ঘনত্বের চেয়ে মেঘের ঘনত্বের কম, তাই জন্য। হুম, বায়ুর ঘনত্বের থেকে মেঘের ঘনত্ব কম, তাই মেঘ ভেসে বেড়ায়, তাই তো? আচ্ছা আচ্ছা তোমরা বলো তো ওখানে পদার্থের কয়টা অবস্থা হয়? পদার্থের কয়টা অবস্থা হয়? কঠিন, তরল, গ্যাস আর পদার্থের কয়টি অবস্থা? তো 5টি। হ্যাঁ কি কি অবস্থা বলো, কি কি অবস্থা আছে বলো আমাকে। মনে পড়তেছে না, ভুলে গেছি। না তিনটা তো মনে আছে অবশ্যই, তিনটা। হ্যাঁ হ্যাঁ, আর 2টা মনে ছিল, মনে পড়তেছে না। বাকিরা বলো দেখি ভাই, এগুলা পরীক্ষা আসে। কঠিন, তরল, গ্যাস, 4 নম্বর স্টেটটার নাম কি? গ্যাসকে যদি আরো হিট করো, অনেক হিট করো, যেমন সূর্যের যে পরিস্থিতিটা, সূর্য সেটা কোন স্টেটে আছে বলো, কোন অবস্থায় আছে? সেটা বলে প্লাজমা, প্লাজমা। প্লাজমা আর বোস আইনস্টাইন। হ্যাঁ প্লাজমা, আর এটাকে বলা হয় বোস আইনস্টাইন কনডেনসেট, বোস আইনস্টাইন কনডেনসেট। প্লাজমা হ্যাঁ বোস আইনস্টাইন, আইনস্টাইন বোস আইনস্টাইন কনডেনসেট বলা হয়, বোস আইনস্টাইন কনডেনসেট, আইনস্টাইন কনডেনসেট এটা বলা হয়। বিইসি মানে আইনস্টাইন মানে না ই হয় না, হ্যাঁ বিইসি।
বিইসি স্টেট বলা হয়, বোস আইনস্টাইন কনডেনসেট। এই তিনটে স্টেট। তার মধ্যে সূর্য কোন অবস্থায় আছে? প্লাজমা স্টেজে আছে। এটা অনেক সময় জিজ্ঞাসা করে, সূর্যের যে স্টেটটা সেটা কি, কোন অবস্থায় আছে? উত্তর হয়ে যাবে সূর্য আছে প্লাজমা অবস্থায় আছে। আচ্ছা, বলো তো, যখন কঠিন পদার্থ গলে যায়, আচ্ছা বলি, যখন কঠিন পদার্থ গলে যায় তখন তাপমাত্রার কি ঘটে? আচ্ছা লিখি, কঠিন পদার্থ গলে যাওয়ার সময়, কঠিন পদার্থ গলে যাওয়ার সময় তাপমাত্রা, কঠিন পদার্থ গলে যাওয়ার সময় তাপমাত্রা, অপশন এ, বি, সি আর ডি। অপশন এ দিলাম হচ্ছে তাপমাত্রা বেশি হয়। অপশন বি হচ্ছে কম হয়। অপশন সি হচ্ছে বৃদ্ধি হতে পারে, বৃদ্ধি বা হ্রাস হতে পারে, বৃদ্ধি হতে পারে, বৃদ্ধি বা হ্রাস হতে পারে, মানে দুটাই হতে পারে। এটা অবলিক দিয়ে লেখাটা ভুল হবে, বৃদ্ধি বা হ্রাস হতে পারে। আর নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। পরীক্ষা কিন্তু এসেছিল কোশ্চেনটা এর আগে। বলো কি হবে উত্তর, তোমাদের কি মনে হয়? এটা গ্রুপ ডিতে আসা কোশ্চেন কিন্তু, হ্যাঁ, আরবি গ্রুপ ডিতে জিজ্ঞাসা করেছে। কোনো কনসেপ্ট আছে? কঠিন পদার্থ গলে যাওয়ার সময় তাপমাত্রা নো চেঞ্জ, নো হ্যাঁ, বৃদ্ধি বা হ্রাস হতে পারে। বৃদ্ধি বা হ্রাস হতে পারে। বর্তমানে অবস্থান পরিবর্তন হচ্ছে। শোনো, ধ্যান দিয়ে শোনো। আচ্ছা, বরফ আছে। আচ্ছা, বরফ গলে তরলে পরিণত হলো। আচ্ছা, ধ্যান দিয়ে শুনবে। আচ্ছা, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে বরফ হয়? বলো, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে বরফ হয়? কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে বরফ হয় বলো? উত্তরটা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বলি কি না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে কি হয়? বরফ হয়। আবার বলো তো, বরফ গলে জলে পরিণত হওয়ার জন্য কত টেম্পারেচার লাগে? বরফ গলে জলে পরিণত হওয়ার জন্য কত টেম্পারেচার লাগে? বরফ গলে জলে পরিণত হওয়ার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগে। তাই পড়ছে কি না ভাই? বরফও যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়, জলও যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই তৈরি হয়, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায় বরফ অবস্থায় থাকবে নাকি জল অবস্থায় থাকবে? প্রশ্ন কোনোদিন জাগে নাই মনের মধ্যে? টিচাররা তো আমাদের স্কুলে পড়িয়েছেন, এই বল কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে বরফ হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বল বরফ কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলে জলে পরিণত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড স্যার। ভাই প্রশ্ন তো এটাই, দুটাই যদি 0 হয় তাহলে বরফ একসাথে সাথে জল কি করে পসিবল? কোশ্চেনটা বুঝতে পারছো আমি কি বলছি? বরফ তার সাথে জল কি করে পসিবল? একই টেম্পারেচারে দুইটা স্টেটের মধ্যে থাকা, কেমন হচ্ছে না ব্যাপারটা? ব্যাপারটা কি, ধ্যান দিয়ে শোনো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি আছে? বরফ আছে। এবার এ যখন বাইরের থেকে তাপ নেবে, তাপ নেওয়ার পরে তো ওই যে বরফ গলে জলে পরিণত হবে, তাই না? বাইরের থেকে তাপ নেবে, তাপ নেওয়ার পরে তো এটা গলে জলে পরিণত হবে, ঠিক। এবার বাইরের থেকে তাপ নেওয়ার সময় দেখা যায় যে ধরো 1 গ্রাম বরফ গলে যাওয়ার জন্য, অর্থাৎ 1 গ্রাম বরফ গলে 1 গ্রাম জল তৈরি হওয়ার জন্য বাইরের থেকে তাপ নেবে হচ্ছে 80 ক্যালোরি। তার জন্য আমরা পড়েছিলাম বরফ গলনের লিন তাপ কত? বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ 1 গ্রাম বরফ গলে গিয়ে 1 গ্রাম জল তৈরি হবে,
তার জন্য কতখানি তাপ লাগবে? 80 ক্যালোরি তাপ লাগবে 1 গ্রাম বরফের জন্য। এবার এই যে 80 ক্যালোরি তাপ, এই তাপটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে? এই 80 ক্যালোরি তাপ শুধুমাত্র এটা ব্যবহৃত হচ্ছে গঠন স্ট্রাকচার চেঞ্জ করার জন্য। ভালো করে বুঝবা, গঠন বা স্ট্রাকচার চেঞ্জ করার জন্য। স্ট্রাকচার বলতে স্টেট চেঞ্জ করার জন্য। স্টেট চেঞ্জ করার জন্য ওই তাপটা ইউটিলাইজ হচ্ছে। তার মানে কি স্টেট চেঞ্জ করা বলতে কি? শুধু বরফ গলে জল হচ্ছে কি না? তো এই যে বরফ একটা অবস্থা, জল হচ্ছে আরেকটা অবস্থা, তাহলে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যখন কনভার্ট করার প্রয়োজন আছে, একটা অবস্থা থেকে যখন আরেকটা অবস্থায় কনভার্ট করার প্রয়োজন আছে, তখন কি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যখন কনভার্ট হয় না, তখন তাপের প্রয়োজন হয়। হয় তাপ ছেড়ে দেবে, না হলে তাপ গ্রহণ করবে। তো যেহেতু কঠিন থেকে তরল হচ্ছে, তাই তাপ গ্রহণ করবে, এখানে তাপ অ্যাকসেপ্ট করবে। তো তাপ গ্রহণ করছে। এই 80 ক্যালোরি তাপ শুধুমাত্র বরফকে গলে জলে পরিণত হওয়ার জন্য কাজে লাগছে। তার মানে এই তাপটুকু শুধু কোন কাজটা করছে? বরফ গলে তরলে পরিণত হওয়ার জন্য কাজ করছে। এবার কেসটা কীরকম হলো ধ্যান দিয়ে দেখো। ধরো তুমি 1 গ্রাম বরফ নিয়েছো, জাস্ট 1 গ্রাম বরফ, ভালো করে বোঝো। এবার এখানে তুমি তাপ দিয়ে দিচ্ছ, তুমি ধরো এখানে তাপ দিলা হচ্ছে তুমি ধরো 120 ক্যালোরি তাপ দিলে। তাহলে 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জল, তার মানে জাস্ট বরফ থেকে জল হওয়ার জন্য কতখানি তাপ নিয়ে নেবে? 80 ক্যালোরি তাপ নিয়ে নেবে। তাহলে 120 থেকে 80 ক্যালোরি তাপ শুধুমাত্র কোন কাজে ইউটিলাইজ হচ্ছে? বরফ থেকে জল হওয়ার জন্য ইউটিলাইজ হচ্ছে। আর বাকি কত ক্যালোরি থাকলো? তাহলে বাকি থাকলো হচ্ছে 40 ক্যালোরি। এই বাকি 40 ক্যালোরি তাপ তারপরে কি করবে? এই জলের টেম্পারেচারটাকে বাড়াবে। এই 40 ক্যালোরি তাপ পরে এই জলের টেম্পারেচারটাকে বাড়াবে। ব্যাপারটাকে বুঝতে পারলে? তার মানে যখন দেখো বরফ থেকে যখন জল হবে না, এই টাইম পিরিয়ডের মধ্যে শুধুমাত্র একটা কাজই হবে। কোন কাজটা হবে? শুধু স্ট্রাকচারের চেঞ্জ হবে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। এই টাইম পিরিয়ডের মধ্যে কোনো টেম্পারেচারের পরিবর্তন হবে না। কখন টেম্পারেচারের পরিবর্তন হবে? ধরো ব্যাপারটা এরকম, এটা পুরো খণ্ডটা হচ্ছে বরফ। এখান থেকে তুমি কি বানাচ্ছ? এখান থেকে বানাচ্ছ তুমি জল। তার মানে ধরো তাপ নিচ্ছে, এতটুকু অংশ গলে গিয়ে কি হলো? তরল হলো। তখন জাস্ট তাপ নিচ্ছে কিসের জন্য? তাপ নিচ্ছে শুধু এই বরফের খণ্ডটাকে গলে তরলে পরিণত হওয়ার জন্য। কিন্তু এই জলের কোনো টেম্পারেচারের চেঞ্জ হবে না। এই জলের টেম্পারেচারটার কোনো পরিবর্তন হবে না। যেটা ছিল সেটাই থাকবে। বরফের টেম্পারেচারে কোনো পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই থাকবে। শুধুমাত্র কোন কাজটুকু হচ্ছে? বরফ গলে জলে পরিণত হচ্ছে, তার জন্য টেম্পারেচার নিচ্ছে। পরে এতটুকু খণ্ড গললো, এটা জলে পরিণত হলো। তারপরে এতটুকু খণ্ড গললো, জলে পরিণত হলো। তারপর এই বাকি পার্টটুকু গলে গিয়ে জলে পরিণত হলো। এবার পুরো বরফটা গলে গিয়ে জলে পরিণত হলো। এরপরে যদি তুমি তাপ দাও, তখন টেম্পারেচারটা বাড়বে। কিন্তু কোন টাইম পিরিয়ডের মধ্যে বাড়বে না? যখন বরফ জলে পরিণত হওয়ার কাজের মধ্যে ব্যস্ত আছে। তখন শুধু একটা ফাংশনই সে সম্পাদন করবে। সেটা কোন ফাংশন? সেটা বরফ থেকে জল, অর্থাৎ কনভার্ট হওয়ার জন্য সে কাজে দেবে, কিন্তু সে নিজের টেম্পারেচারকে বাড়াবে না। ব্যাপারটা বুঝতে পারলে? অর্থাৎ যখন কঠিন পদার্থ গলে যাওয়ার সময়, দেখো টাইমিংটা কি বলেছে? কঠিন পদার্থ গলে যাওয়ার সময়, অর্থাৎ কঠিন পদার্থ থেকে তরল পদার্থ হচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে। মানে পুরো কঠিন পদার্থটা এখন গলে যায় নাই, আর পুরোপুরি কঠিন পদার্থ গলে গিয়ে তরলও হয় নাই। অর্থাৎ কঠিন কিছুটা পদার্থ আছে, তরল কিছুটা পদার্থ তৈরি হয়েছে, অর্থাৎ প্রসেসটা জাস্ট চলছে। এই টাইম পিরিয়ডের মধ্যে কিসের পরিবর্তন হবে না? টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না। কখন টেম্পারেচারের পরিবর্তন হবে? যদি এই পুরো কঠিন পদার্থটা পুরোপুরি গলে গিয়ে তরলে পরিণত হয়, তারপরে তুমি যদি আবার এক্সট্রাভাবে তাপ দাও, তখনই সেটা টেম্পারেচার বাড়বে। আমি কি বিষয়টাকে বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো সবার কাছে নাকি হলো না? বলো, সবাই বুঝতে পেরেছ কখন টেম্পারেচারের পরিবর্তন হবে, কখন টেম্পারেচারের পরিবর্তন হবে না? দেখো, বোঝো নাই সবাই? দেখো বুঝতে পারছো কি বোঝো নাই? বলো।
ঠিক আছে সবার কাছে? বলো। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের দিতে পারি। ধরো এরকম আমরা প্র্যাকটিক্যালি তাই করি। যখন তুমি খেতে বসেছো, অনেকে আছে না খাদ্যরসিক মানুষ, প্রচুর আছে। খাওয়ার সময় অন্য কিছু বোঝে না। দুনিয়ার যত কাজই থাক ওর কাছে ম্যাটার না, ডাজ নট ম্যাটার। যত ইম্পর্টেন্ট কাজই থাক ওটাই ম্যাটার না। ও কি বলে, ভাই এখন আমি খাওয়ার মধ্যে ব্যস্ত, আমি খাবো রিল্যাক্স মুডে, রেস্ট করব, তারপরে তো যা কাজ আছে আমি করবো। তার মানে ওই খাওয়ার টাইম পিরিয়ডের মধ্যে ও অন্য কিছু নিয়ে ভাবতে রাজি নয়। ও অফিসিয়াল কোনো কাজ বা আদার্স কোনো কাজ নিয়ে ভাবতে রাজি নয়, বা অন্য কাজের মধ্যে নিজেকে ইনভলভ করতেও রাজি নয়। ও কি খাদ্যরসিক মানুষ, খাদ্য জাস্ট খাবার খাচ্ছে। ও তখন নিজেকে শুধু ব্যস্ত রাখবে কোন কাজের জন্য, খাবার খাওয়ার জন্য ব্যস্ত রাখবে। তারপরে খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে, রেস্ট কমপ্লিট হয়ে গেলে, তারপরে কোনো কাজ থাকলে তখন সেই ওই কাজটা করবে। এই টাইম পিরিয়ডের মধ্যে কোনো কাজ করতে রাজি নয়। ঠিক এখানেও তাই হয়। বরফ থেকে যখন জল হয় তখন ওই টাইম পিরিয়ডের মধ্যে শুধু বরফ থেকে জল অর্থাৎ অবস্থার পরিবর্তনের জন্য কাজ হচ্ছে, আর তাপমাত্রা পরিবর্তনের দিকে কোনো ধ্যানই নেই। যখন পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ পুরোপুরি বরফ গলে গিয়ে জল হবে, তারপরে এক্সট্রা টেম্পারেচার দাও তো তাপমাত্রা বাড়বে। ব্যাপারটা এইরকম। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছ প্রত্যেকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা, কিন্তু পরীক্ষায় এসছে এর আগে। হ্যাঁ, এটা কিন্তু করতে লাগবে। আচ্ছা, কঠিন, তরল আর গ্যাস, রাইট। এর মধ্যে বলো তো কোন পদার্থের অণুগুলা কাছাকাছি আছে আর কোন পদার্থের অণুগুলা দূরে দূরে আছে। দেখো এগুলা আমার আলোচনা করার বিষয় এরকম নেই, কেন কি তোমরা ছোটোবেলার থেকে এগুলা পড়ে আসছো। এভেন তোমরাও নিজেরাও টিউশন পড়াও, বাচ্চাদের পড়াও এগুলা, আমি জানি। তো এগুলা বেশি বলে লাভ নেই, এগুলো এমনি করে দিই, আমি এখানেই করে দিই। বলো ভাই, কঠিন, তরল আর গ্যাস এর মধ্যে কোন পদার্থের অণুগুলি কাছাকাছি থাকে? কঠিন পদার্থের অণুগুলি বেশি কাছাকাছি থাকবে, তাই না? তাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকবে। আর তরল পদার্থের অণুগুলি কি হবে, একটু দূরে থাকবে, ডিস্টেন্সটা তাদের মধ্যে কি হবে, বেশি হবে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হবে, অণুগুলি অনেকটাই দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই যে এরকমটা যে হয়, এরকমটা হওয়ার পিছনে কারণ কি? দেখো ব্যাপারটা হচ্ছে, কঠিন পদার্থের ক্ষেত্রে যে অণুগুলি থাকে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, মানে এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, অর্থাৎ দুইটা অণুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। এখানেও দুইটা অণুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, এখানেও দুইটা অণুর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। কিন্তু দেখা যায় কঠিনের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়, বেশি। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্সটা কি হয়, কম। আর তরল পদার্থের ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্সটা হয় মাঝামাঝি টাইপের, তো সেই কারণে কঠিন পদার্থের অণুগুলি কাছাকাছি থাকে। তাহলে বলো কার ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয়? বলো, অ্যাট্রাকশন ফোর্সটা কার ক্ষেত্রে বেশি হয়, কঠিন, তরল না গ্যাস? কার ক্ষেত্রে বললাম বলো? আমি বললাম কঠিন। হ্যাঁ, কঠিনের ক্ষেত্রে। আর এই অ্যাট্রাকশন ফোর্সটা কার মধ্যে হচ্ছে বলো তো? কাদের মধ্যে? অণু টু অণুর মধ্যে হচ্ছে না? তার জন্য এই অ্যাট্রাকশন ফোর্সটাকে বলা হয় আণবিক আকর্ষণ। অর্থাৎ আণবিক শব্দটা আসছে অণুর থেকে, এটাকে বলা হয় আণবিক আকর্ষণ। এবার আণবিক আকর্ষণ দুই ধরনের আছে, একটা ইন্ট্রামলিকুলার, একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, একটা হচ্ছে অন্তঃআণবিক আকর্ষণ বল। ঠিক আছে, একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন মানে একটা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, একটা অন্তঃআণবিক আকর্ষণ বল, একটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। তো যাই হোক, এখানে জাস্ট মনে রাখো আণবিক আকর্ষণ। তো কোশ্চেন পরীক্ষা এর আগে গ্রুপ ডিতে এটা দিয়েছিল না, জেইতে দিয়েছে কোশ্চেনটা জেইতে দিয়েছিল, যে কোন পরিস্থিতিতে আণবিক আকর্ষণ খুব শক্তিশালী হয়। কোন পরিস্থিতিতে
পরিস্থিতিতে আণবিক আকর্ষণ খুব শক্তিশালী হয়, খুব শক্তিশালী হয়, আণবিক আকর্ষণ খুব শক্তিশালী হয়। কোন পরিস্থিতিতে আণবিক আকর্ষণ খুব শক্তিশালী হয়? কঠিন তরল গ্যাস নাকি প্লাজমা? কঠিন তরল গ্যাস নাকি বাষ্প? বলো। এই ৪ টা অপশন দিয়েছিল। কঠিন দিয়েছিল, তরল দিয়েছিল, গ্যাস দিয়েছিল আর বাষ্প দিয়েছিল। বলো। তাহলে কোনটা উত্তর হবে বলো? জেইতে আসা কোশ্চেন। জেইতে আসা কোশ্চেন এটা। জুনিয়র ইঞ্জিনিয়ারে আসা কোশ্চেন। কি হবে উত্তর তাহলে বলো? তাহলে আমরা কি উত্তরটা নেব? আমরা উত্তরটা অবশ্যই নেব কঠিন। কঠিন। এই কঠিন আমরা এই উত্তরটাই আমরা নেব কঠিন। কঠিনের ক্ষেত্রে হবে। ঠিক আছে? এতদূর বোঝা গেল? এতদূর কোনো সমস্যা? ঠিক আছে? কোনো সমস্যা নেই। তার মানে তোমাদের গতিতত্ত্বটা আমি একটু আলোচনা করে দিলাম। গতিতত্ত্বটাও হয়ে গেল। গতিতত্ত্বটা হয়ে গেল। তাহলে এই পার্টটা মোটামুটি ধরে নিতে পারো। তোমাদের যেটা কোশ্চেন আনসার হয়নি সেটা হয়ে গেল। তোমাদের মনে হয় প্লবতার কোশ্চেন আনসার একটু আলোচনা করে দিয়েছিলাম। এর পরের দিন তোমাদের ওই স্থিতিস্থাপকতার কোশ্চেন আনসার, তার তরলের প্রবাহ, ও অবশ্যই আমি সেদিন টাইপ করে রাখবো, ঠিক আছে? যাতে ফটাফট করে হয়ে যায়। আমি আজকেই টাইপ করে রেখে দেবো কোশ্চেনগুলিকে, যাতে ফার্স্ট আমি সলভ করাতে পারি। দেখো প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। প্রত্যেকে বুঝতে পেরেছো বিষয়টা?